অনলাইন অফলাইন দুইটাতেই হচ্ছে প্রথম পত্র নিয়ে, মানে তোমাদেরকে এটা আমরা অনেকদিন আগে বলেছিলাম, প্রথম পত্রে যারা আমাদের কাছে পড়েছো শুধু বুয়েট প্রিপারেশন স্ট্যান্ডার্ডলি ক্লাস দরকার হবে, যেটা তোমরা চাইবা। তো অ্যাডমিশন টেস্টে একাডেমিক পার্টে যদি এগুলো কাভার করে রাখতে পারো একটু ভালো ফিল করবা, মানে প্রিপারেশন আরও স্ট্রং হয়ে যাবে। এই কনসেপ্ট থেকেই মূলত আমরা এই প্রচেষ্টাটা দেওয়া। হ্যাঁ, আর এখানে টাইম স্লট যেটা করা হচ্ছে, টাইম স্লট তো সেটা ম্যাচ করে দেওয়া হবে, সমস্যা নেই। আর প্রিপারেশনের কেসে ক্লাসগুলো রিভিশনের প্যাটার্নের ক্লাস থাকবে, আর সাথে ফুললি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কন্টেন্টগুলো যাবে। অ্যান্ড এই জায়গায় ক্লাসের মেন স্ট্রাকচারটা বলি যে 21 ব্যাচে তোমাদের সিনিয়র যারা আছে, 21 ব্যাচের বুয়েট কোর্স যেখানে অলমোস্ট 800-850 মতো স্টুডেন্ট পড়তেছে, হ্যাঁ, ওদের ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে আমরা বুয়েট কোর্সের ক্লাস, মানে ফার্স্ট পেপার ওদের সেকেন্ড পেপার এই মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে আমি আগে সেকেন্ড পেপার পড়াইছি, সেকেন্ড পেপার এই মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ফার্স্ট পেপারের ক্লাস হচ্ছে আমরা সামনের মাসে শুরু করব। সো ওদের সাথে মানে ক্লাসের কন্টেন্টের কোলাবোরেশন করে তোমাদেরকে এই কোর্সটা এনশিওর করে। ইট মিনস স্পেসিফিক্যালি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কোর্স। অ্যান্ড সাথে বাড়তি সাপোর্ট হিসেবে তোমরা কী পাবা, রিভিশনের পার্টটা আমি তোমাদের জন্য মানে এখানে রেখেছি। সো কমপ্লিটলি লাইভ কোর্স, সাথে ফুল সিলেবাস, এবং বেশ ভালো একটা মানে তোমার এই কন্টেন্টগুলো প্র্যাকটিসে রাখতে পারলে তোমার আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে গিয়ে হোঁচট খাইতে হবে না। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে উদ্ভাসে যাও বা যে কোচিংয়ে যাও, হ্যাঁ, যখন ক্লাস করবো তখন দেখবা যে সব কিছুই পড়া আছে তোমার, ইভেন তোমার হচ্ছে কি আরও অ্যাডভান্স তোমার পড়া আছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের টার্গেট ভার্সিটি তাদের ক্ষেত্রে আরেকটা কাহিনী হচ্ছে, গতবারও দেখছিলাম আমি তোমাদেরকে যে এই পোস্টটা ফেসবুকে দিয়েছি অলরেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং এই কেসে ভর্তি হয়েছে, প্রথম র্যাঙ্কের সিরিয়াল ছিল বোধহয় 13 না 14, আর দেখতে হবে। তো এর আগে না, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কধারী ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, এরা বুয়েটে ভর্তি হয়ে গেছিলো, আর এদের বুয়েটে চলে আসছিলো। অ্যান্ড টপ 100-এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 70% স্টুডেন্টসেরই ইঞ্জিনিয়ারিংয়ে হয়ে যায়, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, 30% স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অর্থাৎ যাদের টার্গেট ভার্সিটি তাদের যেটা করতে হবে, আবারও বলি, যাদের টার্গেট ভার্সিটি তাদেরকে অবশ্যই মানে একদম ডিটারমাইন্ড যারা যে টপ 20 বা অথবা টপ 100-এর মধ্যে থাকবা, বা টপ 200-এর মধ্যে থাকবা, বা টপ 500-এর মধ্যে থাকবা, তারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ম্যাথের জন্য মাস্ট নেওয়া উচিত বা নিলে ভালো হবে, তাহলে তুমি এখানে অনেক সাপোর্ট পাবা। আর এটাই কিন্তু হয়ে আসতেছে ইঞ্জিনিয়ারিংয়ের কেসে, মানে প্রথম সারির স্টুডেন্টস প্রথম দিকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কধারী থাকে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। আর তোমরা অনলাইনের জন্য তো অসাধারণ সুবিধা পাচ্ছ, তাই না, যে দৌড়াদৌড়ি অফলাইন যে টাইম কিলিং যেরকম হয় সেই জায়গাটাতে অফলাইনে কলেজ করবা, অনলাইনে প্রাইভেট পড়বা, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ তোমাদের হবে। তো সেই এক্সপিরিয়েন্সের জন্যে তোমরা কি করতে পারবা বলো, সেই এক্সপিরিয়েন্সের পার্টে তোমরা অবশ্যই অনলাইনটাকে আমি নিজে তোমাদের জন্য প্রিফার করতেছি, বুঝছো। আর আরেকটা কথা যেটা, যে অফলাইনে আমরা 3টা ক্লাসে যা পড়াই, অনলাইনে 2টা ক্লাসে তা পড়াই ফেলাছে, সেটাই হচ্ছে আসলে। অফলাইনে দেখা গেলো যে রবি মঙ্গল বৃহস্পতি যে ব্যাচটা পড়াচ্ছি ওইখানে 5টা ক্লাসে যা পড়ানো হয়েছে, অনলাইনে সেটা 3টা ক্লাসে শেষ করে ফেলতে পারছি। তো এইগুলোর কিন্তু পারফেকশন আছে, অনলাইনে বেশি কন্টেন্ট পড়ানোর সুযোগ পাওয়া যাচ্ছে আসলে। আচ্ছা, কারণ এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস তো মিনিমাম ডিউরেশন হবে। ওকে, 2.5 থেকে 3 মাসের ডিউরেশন হবে। ইট মিনস হচ্ছে তোমার সামনে যদি কলেজে টেস্ট এক্সাম নেয়, হ্যাঁ, যদি ফেব্রুয়ারিতে তোমাদের টেস্ট এক্সাম নেয়, তাহলে তোমার এই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমার ফার্স্ট পার্টটা রিভিশন হয়ে যাচ্ছে, এবং ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে, গোছানো থাকবে, তোমাদের টেনশন করা লাগবে না আর কি। যারা আবার বলি যাদের টার্গেট ভার্সিটি অর ইঞ্জিনিয়ারিং, আর যেটা এখন পড়ার সময় আছে, পড়ার সুযোগ আছে, তারা এটাতে যুক্ত হয়ে যাও। আমরা তো ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যে সাপোর্ট দিচ্ছি খুবই কোলাবোরেশন নিয়ে, ওইটা একই সাপোর্ট ওইখানে আমরা দিব, তোমাদেরকে পাবা। আর ওইটা নিয়ে আরেকটু বেটার সাপোর্ট আছে, কারণ এখানে কন্টেন্টগুলো অনেক বেশি পরিমাণে সাজানো হয়েছে এবং ফুললি ডেকোরেটেড কন্টেন্ট, বুঝছো, যেটা মানে এই ব্যাচটা না, তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যে চ্যাপ্টার ফেব্রুয়ারি লাগবে, ফেব্রুয়ারি যারা ফাউন্ডেশন ব্যাচ 2-তে আছো ফেব্রুয়ারিতে পর্যন্ত যাবে, বা 3-তে আছো যারা মার্চ পর্যন্ত যাবে। আর তোমাদের বোর্ড এক্সামের পরে বোর্ড এক্সাম তো হইতে দেরি হবে, এবার পিছাবে। ওকে, সো সমস্যা নেই, আমরা মার্চের মধ্যে কাভারের প্ল্যান আছে, মানে ফুলি যারা পরের ব্যাচে আসো ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচ 3 ওদের মার্চের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের কি ফুল সিলেবাসটাই পড়াবেন নাকি শর্ট সিলেবাস? ফুল সিলেবাস, তোমাদের ফুল সিলেবাস। ফাউন্ডেশন ব্যাচে আছে স্যার, আমাদের জন্য ওই কোর্সটা একটু কমায় রাখলে ভালো হতো না স্যার?
গুড পয়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে চিন্তা করি তোমাদের ব্যাচ প্রয়াসে যারা আছে ওদের জন্য তো একটু কমানো হয়েছে, তোমাদের সবার জন্য কমনলি আমি কমাইতে পারি, একটু ট্রাই করতে চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, ব্যাচ 1 ডিসেম্বরে শেষ হবে কিনা? ব্যাচ 1 মোস্ট প্রবাবলি ডিসেম্বর জানুয়ারিতে শেষ হবে, দেখি। ওকে, প্ল্যান আছে যতটুকু কাভার করা যায়। আমরা এরকম করবো না যে ক্লাস কম নিব, হ্যাঁ, তোমাদের এই ব্যাচেও সব ব্যাচেই আমরা যত ক্লাস দরকার আমরা নিব। আর তোমরা এখানে পড়তেছো, দ্যাটস গুড, বাসায় টিচার থাকুক অর কলেজে কোনো স্যারের কাছে পড়ো, অফলাইন যাই করো পড়ার পর মিলাবা যে রাফি ভাইয়ের এখানে ম্যাথে কতটুকু কন্টেন্ট শেষ করছি, আর স্যারের কাছে অফলাইনে, অন্য স্যারের কাছে অফলাইনে অর কলেজে কতটুকু কন্টেন্ট শেষ করছি, মিলানোর পর তোমার যদি মনে হয় যে হচ্ছে না অনলাইনে এখানে বেশি কন্টেন্ট পড়াইতে পারছে বা আমরা শিখতে পারছি এবং আরেকটু ভালো হয়েছে, বেশি পরিমাণে পড়তে পারছি, তাহলে নিজেও এরকম এটা মেনটেন করবো আগামীতে, জুনিয়রদেরও বলবা, ফ্রেন্ডসদেরকেও বলবা। আমাদের তো অনলাইন ইনশাল্লাহ সবসময় থাকবে, ইনশাল্লাহ ভালো একটা এনভায়রনমেন্ট থাকবে, সহজ কথা, ঠিক আছে। আচ্ছা, তাইলে কম বেশি কথাবার্তা হইলো। আচ্ছা, আমরা এবার পড়ায় আসি। তো পরাবৃত্তের সমীকরণ নির্ণয়, এই পার্টের কন্টেন্টকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, বলো তো, পরাবৃত্তের সমীকরণ নির্ণয়। আচ্ছা, আমি একটু দেখি লাস্ট ক্লাস কোন। না ভাইয়া পড়ার নেই, ক্লাস কই, সরি ভাই এই যে, হ্যাঁ, এই যে দেখো, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় পড়াইছিলাম। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় টাইপ 1 SP = PM এই শর্ত দিয়ে, এবং কনসেপ্ট এটা দেখানো হয়েছিল। টাইপ 2 দেখানো হয়েছিল। আচ্ছা, টাইপ 3টা বোধহয় দেখানো হয় নাই, তাই না? হ্যাঁ, স্টেপ 3 টাইপ, আজকে বলছিটা এক্সিতে নিয়ে বলবেন না। হ্যাঁ, টাইপ 3টা দেখানো হয় নাই, টাইপ 2টা দেখানো হয়েছে, টাইপ 3টা দেখানো হয়। টাইপ 2-এ আমরা হচ্ছে কি করছিলাম, টাইপ 2-এ হচ্ছে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দিয়ে অঙ্ক করার সিস্টেম, আর টাইপ 3-তে দিব দ্বিকক্ষরেখা আর শীর্ষ দেওয়া আছে, সেই কেসে অঙ্ক করার সিস্টেম। ওকে, আচ্ছা, সো জনগণ চলো আজকে লাইভ কথা বলো। লাইভ 5। আচ্ছা, হ্যাঁ, খাতা কলম নাও। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় টাইপ 3, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় টাইপ 3। চলো, সো টাইপ 3-র কাহিনী কি? কাহিনী হচ্ছে এখানে তোমাকে বললো যে দ্বিকক্ষরেখার সমীকরণ দিল x + y + 1 = 0, হ্যাঁ, আর শীর্ষবিন্দু দিল 4 0 4 3 4 2। এই ডাটার উপর বেসড করে পরাবৃত্তের সমীকরণ বের করতে বললো। এই ডাটার উপর বেসড করে পরাবৃত্তের সমীকরণ বের করতে বললো, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, সো ওকে, সো তাহলে এখন এই যে ডাটার উপর বেসড করে পরাবৃত্তের সমীকরণ বের করতে বললো, আচ্ছা সেই পার্টে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি, আচ্ছা, আমি ক্লাসে আছি, আপনি হচ্ছে একটু পরে কল দেন, হ্যাঁ। ওকে, আর ঠিক, হ্যাঁ হ্যাঁ এসেছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। তো তাহলে হ্যাঁ, এবার দেখো বেসিকটা দেখো, আমাদের এখানে কি করতে হবে, এই কোশ্চেনের সলভের কেসে কি করতে হবে সেটাতে একটু আসি। আচ্ছা, একটু উপর উঠে দিই। বেসিকটা দেখো, এখানে এই যে দ্বিকক্ষরেখা, ধরো এটা হচ্ছে সেই দ্বিকক্ষরেখা MZ রেখা, আর এই হচ্ছে শীর্ষবিন্দু, এই হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হবে অবশ্যই উপকেন্দ্র। তো দ্বিকক্ষরেখা দিছে x + y + 1 = 0, শীর্ষ দিছে 4 2। এই ডাটা থেকে পরাবৃত্তের সমীকরণটা বের করতে বলছে। সো এইখান থেকে পরাবৃত্তের সমীকরণ কিভাবে বের করব সেটা একটু আমরা ট্রাই করি। চলো,
ওকে, সেই প্রসেসটা নিয়ে সেটা হচ্ছে তোমাকে এখানে আমি বলে দিয়েছি যে উপকেন্দ্র লাগবে। কি লাগবে এখানে? উপকেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছাড়া বের করা যাবে না, উপকেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। সো কীভাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করবো? স্টেপসগুলো দেখো। এমজেড রেখার সমীকরণ যদি দেওয়া আছে, তার উপর লম্ব রেখা জেড এস, এটার সমীকরণ বের করবা যা এ বিন্দুগামী। এই শর্ত দিলে জেড এস রেখার সমীকরণ চলে আসবে, স্টেপ 1। স্টেপ 2, এমজেড রেখা এবং জেড এস রেখা, এই দুইটা রেখার ছেদ বিন্দু হচ্ছে জেড। তাহলে দুইটা রেখার সমাধান করে এক্স আর ওয়াই এর যে মান পাবা সেই মান হবে জেডের মান, জেডের মান চলে আসবে। স্টেপ 2 শেষ। স্টেপ 3 হচ্ছে এই যে জেড বিন্দু স্থানাঙ্ক পাইলাম, এ বিন্দু স্থানাঙ্ক জানি, তো জেড বিন্দু এবং এস বিন্দু এর মধ্যবিন্দু হচ্ছে এ বিন্দু। সো মধ্যবিন্দু শর্ত দিয়ে এস বিন্দু যেটা স্থানাঙ্ক x1, y1 ধরলাম, এস এর স্থানাঙ্ক চলে আসবে। স্টেপ 3 শেষ। অ্যান্ড স্টেপ 4, যে ধরো SP P of x, y, স্টেপ 4 SP ইকুয়াল টু PM, এই শর্ত দিয়ে আমরা হচ্ছে কি করে ফেলতে পারবো? SP ইকুয়াল টু PM, এই শর্ত দিয়ে আমরা হচ্ছে পরাবৃত্তটার সমীকরণ বের করে ফেলতে পারবো। পরাবৃত্তটার সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে? তো তোমরা বলো স্টেপসগুলো তোমরা বুঝতে পারছো কিনা, সবাই বলো স্টেপ কি কি আছে সব বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, আমরা স্টেপগুলো আসবে, স্টেপগুলো দিয়ে তো অঙ্ক করব, পুরো অঙ্কতে স্টেপগুলো ফলো করে করব। আচ্ছা হ্যাঁ, ফেসবুকের ভিডিওটা ঠিক মতো চলতেছে। ইকুয়াল টু PM এই শর্ত চলে। ওকে, সো চলো আমরা এবার আসি। হ্যাঁ, স্টেপ 1 আমি লিখে দিই, সুন্দর মনে গোছাই করে দিচ্ছি। স্টেপ 1। আচ্ছা, স্টেপগুলো লিখবা না, স্টেপ 1 তার খাতা লিখবা না পরীক্ষার খাতায়, তাই না? এটা তোমাকে এখন লিখতে পারো মনে রাখার জন্য। স্টেপ 1 হচ্ছে জেডএস রেখার সমীকরণ বের করব, যে এখানে এম জেড লম্ব জেডএস। সুতরাং জেডএস এর সমীকরণ এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। লম্ব রেখার সমীকরণ, একটা রেখার লম্ব রেখার সমীকরণ 3.5 এর কন্টেন্ট বের করার সিস্টেম। এক্স আর ওয়াই এর সহগের পরিবর্তন, মাঝখানের চিহ্নের পরিবর্তন, ধ্রুবক পদের পরিবর্তন। ওকে, এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, আর যা কত বিন্দুগামী? এ অফ 4 2 বিন্দুগামী। যেহেতু এ অফ 4 2 বিন্দুগামী, তাহলে এ অফ 4 2 দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। সো এ অফ 4 2 দ্বারা এবার সিদ্ধ করব। সিদ্ধ করলে কি হবে? তাহলে সুতরাং এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান 2, বা 2 প্লাস কে ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু -2। আচ্ছা, ওকে, গেল। তাহলে আমাদের কে এর মান পেয়ে গেলাম, তাই না? তাহলে সুতরাং জেডএস এর সমীকরণ x মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। আর ধরো এই এমজেড রেখা, এটা হচ্ছে 1 নম্বরের সমীকরণ। আচ্ছা, ওকে, গেল। আমি আশা করি এটুকু বুঝতে পারছো, তাই না? গেল। এবার 1 এবং 2, স্টেপ 2। স্টেপ 2 সেটা হচ্ছে 1 আর 2 রেখা সমাধান করলে যে বিন্দুটা আসবে সেটা হচ্ছে জেড বিন্দু। জেড বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে এই যে জেড বিন্দু নির্ণয়। মনে রাখার জন্য এভাবে লিখতেছি আর কি। ওকে, তো সেক্ষেত্রে 1 এবং 2 এর কেসে 1 আর 2 তুমি যোগ করে দাও, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ চলে যাবে। তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ, প্লাস 1 -2 -1, x ইকুয়াল টু হাফ। আর 2 নম্বর সমীকরণে x এর মান বসাও, হাফ মাইনাস ওয়াই -2 ইকুয়াল টু 0, বা 2 লসাগু 1 - 4 ইকুয়াল টু y, y ইকুয়াল টু -3/2। তার মানে x এর মান হচ্ছে, সুতরাং x এর মান হচ্ছে হাফ, y এর মান হচ্ছে -3/2।
গেল। তাহলে স্টেপ 2 জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের কেসে জেড বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে খেলায় আসো 2 নম্বর স্টেপ। এবার হচ্ছে মধ্যবিন্দু শর্ত দিয়ে আমাদের তো টার্গেট ছিল এস এর স্থানাঙ্ক নির্ণয়। তো স্টেপ 3 হচ্ছে এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। স্টেপ 3 কি বলো? এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। সো চলো স্টেপ 3। তোলা হয় নাই, তোলা হয়ে যাবে, আমরা একটা স্লাইড দিয়ে দিব, সমস্যা হবে না। স্টেপ 3 এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। সেটার জন্য কি বলবো বলো? সেটার জন্য কি লিখবো? লিখবো হচ্ছে এখানে জেড এবং এস এর মধ্যবিন্দু এ, এই কথাটা লিখবো এখানে। হ্যাঁ, এখানে জেড এবং এস এর মধ্যবিন্দু এ। আচ্ছা ওকে, এস বিন্দু স্থানাঙ্কটা আমি এই পার্টে একটু করতে চাই, এই জন্য আমি এটাকে একটু ছোট করে দিই। এখানে জেড এবং মধ্যবিন্দু এ। তাহলে প্রশ্ন মতে এই যে জেড বিন্দু স্থানাঙ্ক যেটা পাইছো এখন তুমি হাফ কমা -3/2, তাহলে হাফ প্লাস x1/2 ইকুয়াল টু হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা ওকে, যেখান থেকে হাফ প্লাস x1 ইকুয়াল টু 8, তাহলে বা x1 ইকুয়াল টু 8 মাইনাস হাফ, 8 দুগুণে 16, 16 থেকে গেলে 15/2 x1, এবং y1 এর জন্য হচ্ছে এই যে -3/2 প্লাস y1/2 ইকুয়াল টু হবে 2, -3/2 প্লাস y1 -3/2 1/2 ইকুয়াল টু হবে 3/2 ইকুয়াল টু হবে 2, -3/2 y1 equal to 4, 8 9 11/2। হ্যাঁ, তার মানে সুতরাং জেড বিন্দু স্থানাঙ্ক পাইছি, সরি এস বিন্দু স্থানাঙ্ক পাইছো, এক্স এর মান 15/2, ওয়াই এর মান 11/2। ওকে, তাহলে এখন এসপি ইকুয়াল টু পিএম, এই শর্ত দিয়ে অঙ্কটা সলভ করতে হবে, তাই না? তো চলো, তাহলে প্রশ্ন মতে স্টেপ, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কি স্টেপ 3 শেষ, এস এর স্থানাঙ্ক, এবং স্টেপ 4 এটা হচ্ছে পরাবৃত্তের। এখানে এসপি ইকুয়াল টু পিএম। তাহলে এর পরের লাইনে আসো, বা এসপি, এস হচ্ছে এত, পি হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না, চলমান বিন্দু, রুট ওভার অফ এক্স মাইনাস 15/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 11/2 হোল স্কোয়ার টু পিএম। পিএম হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই হতে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এই রেখার দূরত্ব। তাহলে ওকে, লিখলাম। বোথ সাইডে যদি তুমি স্কোয়ার করে দাও, এক্স
তারপর বাকিটুকু তো যোগ বিয়োগ, রেগুলার যোগ বিয়োগ অ্যান্সার। বাকিটুকু তো রেগুলার যোগ বিয়োগ করে করতে হবে। দেখো একটু, মানে বাকি ক্যালকুলেশনটা তো পারবো। এক্স বাই টার্মটা আছে এটা আমরা করে চেঞ্জ করে নিব, মানে ওই আনসার হিসেবে দেখলাম যে এক্স বাই টার্মটা রাখি আর কি, মানে যেরকম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy লিখতে তাহলে x মাইনাস এর হোল স্কয়ার লিখতেছে আনসার, আমরা তো ওভাবে লিখতে দিব। দরকার নাই, এত ঝামেলা দরকার না, পরীক্ষার হলে এত কাহিনী করতে ইচ্ছে করবে না, বুঝছো? আচ্ছা বুঝতে পারছি। দেখো অঙ্কটা আবার সবাই স্ক্রিনশট নিতে পারো। প্রথম স্লাইড, ভাইয়া পাশের স্লাইডে যান। ম্যাথেটার্সের বই চারটা কীভাবে পাবো? বই যারা নতুন ভর্তি হয়েছে কিন্তু পাও নাই, পাইবা, বই ইস্যু হয়ে যাচ্ছে, পাবা। হ্যাঁ আতিকা, তুমি হচ্ছে কি করবা, সবগুলো ক্লাস ঠিক মতো করবা, এখানে অফলাইন এই যে অনলাইনের আগের ক্লাসগুলো রিভিশন ঠিক মতো দিয়ে দিবা। আচ্ছা ওকে, ভাইয়া পাশের স্লাইডে যান। আর এই হচ্ছে পাশের স্লাইড। দেখো তাড়াতাড়ি উঠাও, আমরা পরের স্লাইডে যাচ্ছি। আরেকটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক করিয়ে তারপর আমরা মেইন বইয়ের কন্টেন্টগুলোতে যাব, মানে মেইন বইয়ের পার্টে রিভিশনের প্র্যাকটিস পার্টে যাব। বই কি রূপসী প্রকাশিত করা নাকি আছে? একটা করাইলে হইলো, এইখানে ইয়া নিয়ে আর কোনো ঝামেলা নেই তো আমাদের। এখানে মানে নিয়ম নিয়ে আর কেমন খুব একটা ঝামেলা নাই, নিয়ম সব সেম।
ওকে, ডান। সো চলো আমরা এই যে আমি বইয়ের স্লাইডটা বের করলাম, এখন আমি নতুন একটা অঙ্ক করাই, এটার নিয়মেই আর একটা অঙ্ক করাই, হ্যাঁ, তাহলে তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। সো কোয়েশ্চেন হচ্ছে, দেখো, হ্যাঁ, ধরো যে শীর্ষবিন্দু কত দিব, যে ধরো যে -1 -3, আর দিকেক্ষণ রেখা ধরো যে হচ্ছে 2x + 3y + 1 = 0। এই কেসে পরাবৃত্তের সমীকরণ। এই কেসে পরাবৃত্তের সমীকরণ। সো এখানে কিভাবে করব দেখো, চলো এখানে আমরা এই যে আর কি, হ্যাঁ, একই নিয়মে আমরা বেসিক্যালি ছবিটা আনুপাতিকভাবে আঁকলাম। mz হচ্ছে এটা, শীর্ষ -1 -3, আর উপকেন্দ্র হচ্ছে s। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব। তাই তোমরা একটু রিভিশন দাও বা আমার সাথে একটু করে ফেলা ট্রাই করো এখন এই অঙ্কটা। হ্যাঁ, যে স্টেপ 1 সেটা হচ্ছে জেডএস রেখার সমীকরণ নিয়ে, mz এর সমীকরণ দেওয়া আছে, এই মিউট রাখো সবাই নিজেকে। mz এর সমীকরণটা দেওয়া আছে, এখান থেকে জেডএস রেখার সমীকরণ নির্ণয় করবো। স্টেপ 1 জেডএস রেখার সমীকরণ নির্ণয়, সেটা হচ্ছে mz এর লম্ব রেখার সমীকরণ 3x - 2y, লম্ব না বলো, জেডএস রেখার সমীকরণ নির্ণয়, সেটা একটু লিখে দিই যে এখানে mz লম্ব জেডএস, সুতরাং জেডএস এর সমীকরণ 3x + 2y + k = 0, এবং যা কত বিন্দুগামী, a বিন্দুগামী। স্যার 3x - 2y হবে না? মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে। তাহলে কি হবে, বা 3 × x এর মান -1 সিদ্ধ করে দিচ্ছি, -3 + 6 + 3, এবার আসলে -3, -3। আচ্ছা, কতবার নেটওয়ার্কের সমস্যা করছে? না না, এর আনুপাতিক চিত্রে কিছু লাগে না, আমি তো অ্যাকুরেট চিত্র আঁকতেছি না, এটা জাস্ট হচ্ছে আনুপাতিকভাবে দেখাচ্ছি। আমি তো অক্ষ দেওয়া লাগবে না, অক্ষ দিয়ে আঁকার কোনো প্রয়োজন নাই, বুঝছো? আমরা তো আনুপাতিক চিত্র আঁকতেছি, আমরা তো অ্যাকুরেট চিত্র আঁকতেছি না। এই হচ্ছে ফিগারটা, হ্যাঁ। তাহলে k = -3 আসলো, এটা, সুতরাং তাহলে k এর মান হচ্ছে, এবার এখানে বসায় দিব, k এর মান এখানে বসায় দিব, বসায় দিই। সুতরাং mz রেখার সমীকরণ 3x - 2y, ওকে। তো জেডএস রেখার সমীকরণ কি, mz না জেডএস, 3x - 2y - 3, আর mz হচ্ছে 2x + 3y + 1। স্টেপ 1 গেল। স্টেপ 2, দেখো না এটা খুব হালকা। স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে আমাদের কিসের সমীকরণ নির্ণয় বলো তো? স্টেপ 2 হচ্ছে জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। একটু করে ফেলো তুমি নিজে নিজে আমার সাথে, তাহলে তোমার পড়া হয়ে যাবে একবারে। জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয়, স্টেপ 2 জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। সো চলো জেড বিন্দু স্থানাঙ্কটা বের করি। এই সমীকরণ, এটাকে ধরো যে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, 1 আর 2 হতে এবার সমাধান করতে হবে, একটু কষ্ট হতে পারে।
1 আর 2 সমাধান করে। হ্যাঁ, এখন 1 আর 2 সমাধান করার কেসে তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও কিন্তু সমাধান করে ফেলতে পারবা। সায়েন্টিফিক ক্যালকুলেটরে দুইটা সমীকরণের এ বি সি এর মান বসিয়ে সমাধান করে ফেলা যাবে। ওকে, আর আমরা যেহেতু রিটেনের জন্য মূলত প্রিপারেশন নিচ্ছি এখন, সো আমরা লিখে একটু সলভ করি, তাই না? সো চলো, সো 1 আর 2 থেকে এখন কীভাবে কী করা যায় আমরা একটু ট্রাই করি। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন দিয়ে দিই। হ্যাঁ, 1 আর 2 থেকে নঙ্গে কেন বজ্রগুণন দিলাম? এটা হচ্ছে ছোট হবে, x/y/1/, কারণ তোমরা তো 9-10 শিখছো প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যেটা ভালো লাগে করতে পারো। আগেরটাতে তো আমরা প্রতিস্থাপন দিয়ে করে ফেলছি। এখন বল বজ্রগুণনে এই দুটো সমীকরণে আগে x এর ক্ষেত্রে x এটা বাদ যাবে, 3 এর সাথে -3 গুণ হলে -9 মাইনাস নিচ থেকে মানে -2 -2 বিয়োগ হবে। 1 এর ক্ষেত্রে নিচ থেকে, তাই না? 1 থেকে নিচ থেকে 3 × 1 3 মাইনাস উপর থেকে 1 × -3 +3, আর 1 এর ক্ষেত্রে নিচ থেকে উপর থেকে -4 মাইনাস নিচ থেকে 3 × 3। তাহলে এটাতে সুবিধা কি যে জাস্ট একটু আরাম হয়। এবং অ্যাডমিশন টেস্টগুলোতে আমরা বজ্রগুণন দিয়ে সব কাজ করি। কেন? কারণ অল্প স্পেস থাকে, অল্প সময় থাকে, সো এই জন্যে 3 6 +6 হবে না y এর ক্ষেত্রে উপর থেকে 3 × 2 = 6, আচ্ছা নিচ থেকে 3, আর আচ্ছা হ্যাঁ 2 3 × 2 = 6, তো 6 হয়। আমি গুণ ভুল করলাম কেন? তাহলে 9 আর এটা 9 × 13, 9 × 13। তাহলে এখান থেকে এখন লিখতে পারি, সুতরাং x = -7/-13, 7/13, and y = -9/13। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা z বিন্দু স্থানাঙ্ক 7/13 -9/13 এটা পাচ্ছি। ওকে, গেল। z বিন্দু স্থানাঙ্ক অতঃপর বের হইল। বজ্রগুণন হওয়াতে কিন্তু একটু ছোট হয়েছে আর একটু স্মার্ট হয়েছে। প্রতিস্থাপন অপনয়ন করলে বোরিং ক্যালকুলেশন করতে সময় লাগে, বড় হয়, বিরক্তিকর। আচ্ছা, সো চলো স্টেপ 2 শেষ। স্টেপ 3 মধ্যবিন্দু শর্ত দিয়ে এস এর স্থানাঙ্ক নির্ণয়, তাই না? ওকে, আচ্ছা, স্টেপ 3 এস বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। সেক্ষেত্রে এস বিন্দু স্থানাঙ্ক আমরা x1, y1 ধরে নিলাম। সো লিখবো হবে যে ধরি কি লিখবো যে এখানে z এবং s এর মধ্যবিন্দু a, তার মানে সুতরাং -1 = 7/13 + x1/2। এখান থেকে তোমরা x1 এর মান বের করে নিবা, আর -3 = -9/13 + y1/2। এখান থেকে তোমরা y1 এর মান বের করে নিবা, আমি আর করতেছি না। ওকে, তো সেখান থেকে তুমি এখন এস বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলা। ওকে, অ্যান্ড স্টেপ 4 এ SP = PM দিয়ে অঙ্কটা সলভ করবা। এটুকু হোমওয়ার্ক। ওকে, আমি একটা স্লাইডের মধ্যে এটা আবদ্ধ রাখলাম। আমি আস্তে আস্তে করেছি কারণ তোমাকে মূল জিনিসটা আমি দেখাই দিলাম, বুঝাই দিলাম। ওকে, এইটুকু বুঝতে পারলে মোটামুটি খেলা জমবে। ওকে, এইটুকু ভালোভাবে বোঝানোটা বেশি ইম্পর্ট্যান্ট। আর SP = PM এর ক্ষেত্রে এই যে এরকম, আমি আসলে স্থানাঙ্কগুলো একটু মানে আন্দাজে নিয়ে নিছি, তো এখানে ফ্র্যাকশন আসছে, এই জন্য তোমার একটু করতে একটু কষ্ট হবে, বাট যোগ বিয়োগ করো ভালো করে, একবারে শিখে গেলে তার লাগবে না।
ওকে, একবার ঠিক শিখে গেলে আর আটকাবো না। যোগ বিয়োগের মানে কাহিনীযুক্ত যোগ বিয়োগটা তুমি এখানে শিখে যাচ্ছ, সো এটা তো ভালো, ভালো তো অবশ্যই ভালো। এখন তোমরা একটু বলো তো আমাকে ভাই, যে এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারলে সবাই কমেন্টে বুঝতে পারছি লেখো। এখন রিটেনের ক্ষেত্রে গ্যাঞ্জাম, বুঝছো? এই যে আমাদের যে স্টেপ 2 এর জেড এর স্থানাঙ্কটা সিদ্ধ করার পার্টটা অ্যাডমিশন টেস্টে, বুয়েট অ্যাডমিশন টেস্টে তুমি ক্যালকুলেটর ইউজ করে বসাইতে পারবা, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বোর্ড এক্সামে মানে কাহিনীটা একটু ভিন্ন। বোর্ড এক্সামের কেসে কী হয় বলো? বোর্ড এক্সামের কেসে একটু রেস্ট্রিকশন আসে, জন্যে তখন একটু আমাকে ফলো করতে হবে, বুঝছো? আর ম্যানুয়াল নিয়ম ফলো করে করতে হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। তো এরপর আমরা এখন এরপরের অংশ নিয়ে একটু ডিসকাস করি, বইয়ের অঙ্ক নিয়ে ডিসকাস করব। প্রবলেম বুক 3। কিতাব রূপন্তি একই কথা, এখানে আমরা টাইপ তো করাই ফেলছি, নতুন কোনো অঙ্কই নাই, তুমি মিলাইও, বই তো দেওয়া আছে, বুঝছো? যা যা করাইছি দেখবা যে সব কমন। দেখো, রূপন্তি প্রকাশনী, নিচের প্রতিটি পরাবৃত্তের উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। y স্কোয়ার ইকুয়াল টু 6x, y স্কোয়ার ইকুয়াল টু -8x, x স্কোয়ার ইকুয়াল টু 6y, x স্কোয়ার ইকুয়াল টু -40y। এগুলা খুবই সিম্পলি শেষ হয়েছে কিনা বলো? করাইছি না এগুলা? এগুলো কি কোনোটা করানো লাগবে বলো? খুবই নর্মাল না, এগুলো তুমি এমনি পারবা। হ্যাঁ, এগুলো এমনি পারবা। দেখো, 2 নম্বর পার্টের এগুলো অনেকবার পরীক্ষায় আসছে। হ্যাঁ, 2 নম্বর পার্টের অনেকবার পরীক্ষায় আসছে। এগুলো আমি করেছিলাম না, যে 3y স্কোয়ার প্লাস মাইনাস রাশিমালা নির্ণয়, এরকম করে এটাকে স্ট্যান্ডার্ড শেপে নিয়ে বলো করেছিলাম। তো সেক্ষেত্রে তাও আমরা একটা স্লাইড দিই তোমাদের জন্য। এখানে মাস্ট কোনটা কোনটা প্র্যাকটিসে রাখতে হবে, এই কোশ্চেন, এই কোশ্চেন, এই কোশ্চেন। হ্যাঁ, এই 3টে কোশ্চেন প্র্যাকটিসে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, বলো। আপনার যে শর্ট প্ল্যাটের যে ক্লাসটি ছিল ওটার মধ্যে ভাই ইলিপসের ছিল, ভাই প্যারাবোলার কিছু দেখলাম না ইউটিউবে। প্যারাবোলারও ছিল, আছে, প্যারাবোলারটা তো ছিল, আছে, আছে, পাও নাই হয়তো, সার্চ দিয়ে পাবো। আমরা তো করাবো, সমস্যা নেই, তোমরা তো পাবো। ভাইয়া ওখানে যে ইকুয়েশনগুলো ছিল ওগুলো তো সহজ, যদি x y সমীকরণ থাকে তাহলে হ্যাঁ, x y এর একটু করে যান, স্লাইডটা একটু করে যান। হ্যাঁ, আরেকটু করে প্যারাবোলা করব তাই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। হ্যাঁ বলো। আরেকটু নিচে ভাইয়া, নিচে মানে 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, হ্যাঁ, এখানে কি x y সম্বলিত পদ থাকবে না? যদি থাকে তাহলে না না, ওইটা সিলেবাসে নাই, কলেজ সিলেবাসে এটা নাই, বুঝছো? এটা হচ্ছে তোমাদের সুবিধা, সবচেয়ে ভালো সুবিধা, যে এক্স ওয়াই অক্ষ বরাবর যদি কোনোটা যায়, ওইটা রাশিমালা নির্ণয়ের পার্টটা কলেজ সিলেবাসে নাই, এই জন্য কোনো বইতেই অঙ্কগুলো দেয় নাই, ইউনিভার্সিটি উঠলে পাবা। ওকে, এটা হচ্ছে ভালো ব্যাপার। আচ্ছা, তারপর দেখো, এই যে এখানে একই কথা, এখান থেকেও এই যে আমাদের যেগুলো একটু করতে হবে আর কি, এত অঙ্ক তো তুমি শেষ করতে পারবো না করে, আমি টাকা দিলাম এর জন্য 3টা 6টা অঙ্ক অ্যাটলিস্ট করে রাখো, ঠিক আছে? অ্যাটলিস্ট করে রাখো। চার্ট দেখো, 4 y স্কোয়ার ইকুয়াল টু -4px প্লাস 4px। পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে গমন করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাদের কাছে আমাদের অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এবং স্মুথনেসের দিক দিয়ে খুবই স্মুথ, কি বলে,
স্মুথ আউটপুট তোমরা পাচ্ছ কিনা বলো, যে প্রত্যেকটা জিনিস কত সহজ করে সুন্দর করে সিম্পলি দেখা মানে ইনস্ট্যান্টলি হয়ে যায়, টাইম গ্যাপ নাই, এরকম লাগতেছে কিনা, নাকি বা এরকম ভালো ফিল করতে পারতেছো কিনা সেটা একটু বলো। স্মুথনেসের দিক দিয়ে সবচেয়ে ভালো স্মুথ, কারণ ইন্টারেক্টিভ বোর্ডে হয়তো তোমরা আরও কয়েকটা জায়গায় ক্লাস করো, তো সেখানে কি এত স্মুথলি তোমরা ক্লাস পাও কি না, নাকি ক্লাসের কেসে প্যারা খেতে হয়, মানে দেখার কোনো কোনো জিনিস শো করার কেসে বা যে কোনো ক্যালকুলেশনের কেসে? আজকে বোধহয় শেষ হবে না, আজকে মানে আমাদের মূল কন্টেন্ট শেষ পরাবৃত্তের। হ্যাঁ, বইয়ের কন্টেন্টগুলো একটু এখন দেখাচ্ছি। হ্যাঁ অবশ্যই এক্সাম হবে, তোরা কি বলে। আচ্ছা ভালো কথা মনে করে দিচ্ছ, পরাবৃত্তের উপর বৃহস্পতিবার দিন এক্সাম হবে, এটা এমসিকিউ এক্সাম হবে, এটা মনে রাখো। হ্যাঁ, তোমাদের বৃহস্পতিবার দিন পরাবৃত্তের উপর এক্সাম হবে, ঠিক আছে? যা যা পড়াইছি এটার উপর এমসিকিউ একটা এক্সাম আমরা রাখবো। বৃহস্পতিবার দিন ক্লাস নেবে নাকি ক্লাস শেষে নেবে? ক্লাসের শেষে, ক্লাসের আগে না, ক্লাস হবে, ক্লাসের শেষে এক্সাম, ঠিক আছে? আজকে এমসিকিউ পড়াবো না, পরীক্ষা এমসিকিউ নিব, এমসিকিউর জন্য আলাদা ক্লাস পাবা। এখন যা যা পড়াইছে এগুলোর উপর বেস করে পড়বা। ঠিক আছে, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, এত পরাবৃত্তটি এত বিন্দু দিয়ে গমন করে, সো এত বিন্দু দ্বারা এত পরাবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে, অর্থাৎ -2 স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু 3 সিদ্ধ করে দিলাম। হ্যাঁ, তাহলে 4 ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু 3, 4 4 কাটা গেল, পি ইকুয়াল টু 1/3। এখান থেকে তুমি এখন বলতে পারো ওয়াই স্কোয়ার, যে সুতরাং সমীকরণটি, এটা কোশ্চেন নাম্বার কতে আসতে পারে এই জন্য করে দিচ্ছি, y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সুতরাং হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 4/3, মানে এক্স এর সবটাই তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর উপকেন্দ্র হচ্ছে a0, তাই না? এর মান হচ্ছে 1/3 0। অ্যান্সার ঠিক আছে, সবাই বুঝছো বলো? 4.4 এর 1 অঙ্কটা সহজ, খুবই সহজ। উপকেন্দ্রের ফোকাসটা হ্যাঁ, এবার দেখো এটার সাথে বলি, এই যে 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক একই নিয়মে করবা। 5 এর 1 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, কোন বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ, কোটি হচ্ছে x, ভুজ x, কোটি ভুজের দ্বিগুণ। এখানে 0 0 একটা বিন্দু আসে, ওইটা এখানে স্থানাঙ্কে নেয় নাই, ওটা তো বোঝা যায় না, ওই জন্য হয়তো নেয় নাই। তো x টু x দ্বারা এটাকে সিদ্ধ করে দিলেই x এর মান পেয়ে যাবা, আর সাথে এই স্থানাঙ্কের পাঠও চলে আসবে। 5 এর 2 হোমওয়ার্ক, হোমওয়ার্কে একটা সলভ শিট আমরা তোমাদেরকে দিব, আমাদের এটা করা হয়েছে মনে অনেকের পার্টটা, তো হোমওয়ার্কে সলভ শিট দেওয়া যাবে। তো 5 এর 1 5 এর 2 এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম। ওকে ডান। 6 দেখো, 6 এটা হচ্ছে ওই বিন্দুর হবে, তাই না? বা বিন্দুটি লেখা যায়, আমার এখানে ওই বিন্দু লিখতে গেলে কেন লাগবে, আমি এখান থেকে কোটি থেকে টি নিয়ে আনি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে, ওকে শেষ। আচ্ছা দেখো, হ্যাঁ, সো 6 এর কেসে এটা করেছিলাম না, বলো? 6 এর কেসে উপকেন্দ্রিক দূরত্ব এসপি, দ্যাট ইজ a প্লাস এক্স, এখানে এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 4 ইন্টু 9/4 ইন্টু এক্স, অর্থাৎ এর মান এখানে হচ্ছে 9/4 মিলবে, এটা ঠিক আছে। দেখো আগে দেখো, তো 9/4 দেওয়া যাবে, আর এখানে পি বিন্দুর কোটি হচ্ছে এত, তো পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলছে, তাহলে এখানে পি বিন্দুর কোটি মানে ওয়াই এর মান এত দেওয়া আছে, ভুজের মান দেয় নাই, সেই ভুজের মান এখানে লাগবে,
বসায় যোগ করলে অ্যান্সার চলে আসবে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বের সূত্রটা হচ্ছে এসপি উপকেন্দ্র হতে দূরত্ব, এটা শিখেছিলাম ক্লাসে, উপকেন্দ্রিক দূরত্বের কন্টেন্ট ছিল। সো এসপি ইকুয়াল টু a প্লাস এক্স, এটা ছিল, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে এখানে আমাদের পি বিন্দু কেসে কোঅর্ডিনেট এক্স কমা 12 নিলাম, যা এই পরাবৃত্তের উপর অবস্থিত। তাহলে এখান থেকে শর্তানুযায়ী 12 স্কোয়ার ইকুয়াল টু 9x। তো এক্স দিয়ে কাটাকাটি করলে 140/9 সমান হচ্ছে 16। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 16, 4 16 64 যোগ 9, হ্যাঁ 9 প্লাস 64/4, তাহলে কত হয় বলো তো? 73/4। ওকে, এটাকে সমস্ত করলে এটা আসবে 18 গুণ 4 74, যে কত হয় 72, 72 যোগ 1 73, 73/4। ঠিক আছে, ওকে, সলভ। এবং এরপর 2 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। 2 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। তার সামনে না গেলে ভালো হয় স্যার। বলো কিসের সামনে? মানে আর না দিলে ভালো হয়। আচ্ছা, কেন? প্রেশার হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক পড়া, তাই না? একটা হলো ছেলেটা এখন 5টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, কন্টেন্ট নিয়ে কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? বলো। না ভাই, ঠিক আছে, সেম, ওকে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আসি। দেখো, হ্যাঁ আমার বেশি যাব না, আর 5 মিনিট। দেখো 7 নম্বর। হ্যাঁ দেখো, আমি তাই একটু দেখাই দিই। 7 নম্বর, উপকেন্দ্র দেওয়া আছে, দ্বিগাক্ষরেখা দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ, ডিরেক্ট কোশ্চেন, এবং তার অক্ষের সমীকরণ ওই যে রাশিমালার পাটে। ওকে, 2 নম্বর, উপকেন্দ্র দ্বিগাক্ষরেখা দেওয়া আছে, টাইপ 1, তাই না? উপকেন্দ্র দ্বিগাক্ষরেখা দেওয়া আছে, টাইপ 1, অ্যাটলিস্ট 7-এর 1-2 করলে ওকে। আচ্ছা, এরপর এখানে দেখো 8 নম্বর, 8-এর 1, উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া আছে। উপকেন্দ্র শীর্ষবিন্দু দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ। ওই যে নিয়ামক রেখার সমীকরণের পার্ট দিতে করছিলাম, এই যে টাইপ 2-তে নিয়ামক রেখা বের করে তো আমরা পরাবৃত্তের সমীকরণ বের করছিলাম। সো এর আগের স্টেজ পর্যন্ত উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকলে নিয়ামক রেখা বা দ্বিগাক্ষরেখার সমীকরণের পার্ট, এটা পরাবৃত্তে আমরা করছিলাম, মানে টাইপ 2-তে করছিলাম। পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের টাইপ 2-তে এই কন্টেন্ট ছিল, তো সেটা কিন্তু অলরেডি শেষ। তোমার কিন্তু এগুলো আমার করানো লাগবে না, আমার কিন্তু অধ্যায়টা আজকে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, তারপরে আমরা একটু স্লো যাব। এটা দেখো, উপকেন্দ্র শীর্ষ দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ। ওকে, উপকেন্দ্র শীর্ষ দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ, একই কথা, কিছু আর কোনো ঝামেলা নেই। এবার দেখো 9-এর 1, পরাবৃত্তের উপকেন্দ্র শীর্ষ দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এটা নিয়ে অলরেডি তুমি করো, তোমাকে কিন্তু আলাদা আলাদা করে বইয়ের অঙ্কগুলো খুব একটা যে বেশি করতে হবে এরকম কিন্তু লাগবে না, তাই না? তোমার অলরেডি শেষ এগুলা। 9-এর 1 হোমওয়ার্ক দিচ্ছি, বা বাসায় করতে পারো, তাইটা আমরা দেখাই দিচ্ছি আর কি। তারপর দেখো আনসার মিলবে, যোগ বিয়োগ করে আছে, আমি সলভ শিট দিব না দরকার হলে, বা তোমরা কইরো। হ্যাঁ আজকে লেকচার স্লাইডটা দিয়ে দিন। হ্যাঁ, লেকচার স্লাইড দিই। 2 নম্বর, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপকেন্দ্র শীর্ষবিন্দু পরাবৃত্তের সমীকরণ, একই ডাটা, প্যারাবোলার সমীকরণ, বা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, উপকেন্দ্র এত, শীর্ষবিন্দু এত। ঢাকা বোর্ড 19-এ এটা আসছে, এটা কইরো, এটা হোমওয়ার্ক বাসায় একটু কইরো। 2-3 নম্বরটা ঢাকা বোর্ড 19-এ যেহেতু আসছে, তাহলে সৃজনশীলের মধ্যে আর করা লাগবে না। আচ্ছা, তারপর দেখো শীর্ষবিন্দু আর দ্বিগাক্ষরেখা, বলো শীর্ষ দ্বিগাক্ষরেখা, সেখান থেকে প্যারাবোলার সমীকরণ বের করতে বলছে। আজকের টাইপ কিন্তু এটা ছিল, শীর্ষ আর দ্বিগাক্ষরেখা থেকে উপকেন্দ্র বের করতে হয়েছিল, তারপর আমরা করছিলাম। আমি যে আস্তে আস্তে করাইছি, কারণ আমার তো প্ল্যান্ড ওয়াইজ কন্টেন্ট গেছে, আমি জানি যে কখন ক্লাসটা শেষ হবে, অধ্যায়টা শেষ হবে, কারণ ধুম করে দেখবো যে সব করা হয়ে গেছে। শীর্ষ দ্বিগাক্ষরেখার সমীকরণ দিয়ে দিছে, দেখো 4x + 3y, অর্থাৎ এই যে গ্যাঞ্জামযুক্ত, এই যে x আর y একসাথে আসছে। এত সুন্দর করে তোমার পরীক্ষার খাতার অ্যান্সার দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল স্টেজে আনবা, হয়ে যাবে। পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে, খেলা শেষ, তাই না? বা এই যে 4 নম্বর কোয়েশ্চেন, সমীকরণ নির্ণয় করে, এগুলো শেষ। এইগুলোতে আর কোনো গ্যাঞ্জামি না, সব কমপ্লিট করা আছে। ঠিক তো? বলো এখন কনফিডেন্স পাচ্ছ কিনা একটু বলো, যে সব কিছুই মোটামুটি করছি, 5টা ক্লাস হয়ে গেল পরাবৃত্তের উপরই, তারপরও বেশি পড়াইছি না কম পড়াইছি জানি না, হ্যাঁ, বাট তোমরা কতটুকু ভালো বুঝছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক না? বলো। ওকে, সো আচ্ছা,
ঠিক আছে, এক্সাম ফ্রাইডেতে নিলে ভালো হয়। এক্সাম আসলে আমরা ডেট অনুযায়ী নিব, আমাদের স্লটের বাইরে এক্সাম নেওয়া ঠিক হবে না, কারণ অনেক রকমের সমস্যা তোমরা ফেস করো, আমরা ফেস করি। আচ্ছা 11-12 এগুলো থেকে এই পার্টের রিভিশন পার্টটা আমরা নেক্সট দিন দিব না, আজকের না, এই অধ্যায়ে এইটুকু নেক্সট দিন আমাদের শেষ হয়ে যাবে। 11, 12, 13, হ্যাঁ, এখানে আহামরি কোনো নিয়ম নেই, স্পষ্টকে পার্টটাকে দেখাইতে হবে, একটা সূত্র দিয়ে হয়ে যায় সেটা পরাবৃত্তের মধ্যে, বৃত্তের সাথে। সো উপবৃত্ত আমি একটু বলি, পরাবৃত্তে যে সব সময় বেশি গেছে, উপবৃত্তের উপর সময় এত যাবে না। উপবৃত্তের বেসিকটা পড়াই দিলে পরাবৃত্তটা যারা ভালো বুঝছো তাদের উপবৃত্ত অধিবৃত্ত খুব ভালো বুঝতে পারবা খুব অল্প সময়। উপবৃত্তের রাশিমালা অধিবৃত্তের রাশিমালা একটা ক্লাসে শেষ হয়ে যাবে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় অধিবৃত্তের সমীকরণ নির্ণয় একটা ক্লাসে শেষ হয়ে যাবে। দুইটা চ্যাপ্টার একত্রে কন্টেন্ট চাই আসলে, কারণ উপবৃত্ত অধিবৃত্ত একই জিনিস, হ্যাঁ, একই রকমের। সো মূল জায়গাটাতে ছিল পরাবৃত্ত ভালো বোঝানো, কারণ কনিক তোমরা কখনোই আগে করো নাই, কনিকের শেফ নিয়ে তোমাদের সাথে অভ্যস্ততা নাই। সো এখানে বেসিকটা বা আস্তে আস্তে সবগুলো জিনিস মাথায় ঢোকানো এটা খুব জরুরি ছিল, এই জন্য আমরা একটু আস্তে আস্তে গিয়েছিলাম। বাট এরপরের অংশে কিন্তু খুব আস্তে যাবো, বাট তুমি সব বুঝবে এবং কন্টেন্ট তোমাকে আমাদের এমন প্যাটার্নে যাবে যে তোমার কাছে সব কিছু সহজ লাগবে এবং তুমি পারবা। সো এই প্যাটার্নের লেকচারগুলো যাবে। সো কনিকটা ইনশাল্লাহ খুব অসাধারণভাবে শেষ হয়ে যাবে। তোমাদের কনিকের পরে হচ্ছে কোন অধ্যায় যাবে বলো তো শর্ট সিলেবাসে? তোমাদের কনিকের পরে স্থিতিবিদ্যা আছে, তাই না? যারা ব্যাচ 1-এ আছো, আচ্ছা না, কনিকের পরে কমপ্লেক্স নাম্বার পড়াবো, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা দরকার। কনিকের পরে অনলাইনের স্লটে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা যাবে, ঠিক আছে? সো তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার শেষ করে, কমপ্লেক্স নাম্বার 8টা ক্লাস তো মিনিমাম নেব, 8টা থেকে 12টা ক্লাস নেব, ওকে? যেটা অফলাইনে ধরো যে 6টা থেকে 7টা ক্লাসের মধ্যে শেষ করি, অনলাইনে আমরা কন্টেন্ট অনেক বেশি পড়াবো, অনেক কিছু পড়াবো তোমাদের। সো আর আমরা একটা সাজেশন রাখবো প্রত্যেকটা ক্লাসের উপরে এখন থেকে অধ্যায় শেষে, যে কোনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো দিয়ে তো তখন তোমরা অ্যাডমিশন পার্ট একাডেমিক পার্ট সব কিছু মোটামুটি ভালো বুঝতে পারবা যে কী হইলো না হইলো, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই। এগুলো প্র্যাকটিস করো। আমাদের ক্লাস 1 ঘন্টায় নেওয়া হচ্ছে, বাট তোমরা আশা করি স্যাটিসফাইড যে না, অনেক কিছু আমরা 1 ঘন্টার ডিউরেশনের স্লটে শিখে ফেলতেছি এবং অনেক পড়া হয়ে যাচ্ছে, তাই না বলো? এটুকু তো আশা করি এটা ইন্টারেক্টিভ বোর্ডের বদল। হ্যাঁ বলো। স্যার জোড়া সরলরেখা যেটা, স্যার এটাকে কি আমরা ইংলিশে ডাইরেক্ট্রিক্স বলছি? না না, জোড়া সরলরেখা হচ্ছে এফ পেয়ার অফ স্ট্রেট লাইনস। ডাইরেক্ট্রিক্স হচ্ছে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এক জোড়া সরলরেখা এটাকে বলে পেয়ার অফ স্ট্রেট লাইনস, হ্যাঁ। আর দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, এই যে নিয়ামক বলতেছে নিয়ামক রেখা, এটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। বুঝতে পারছো? ওকে স্যার, জি স্যার, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। एग्जाम की बार सीक्यू नहीं बनना भाई एमसीक्यू एमसीक्यू पर तो একটা ক্লাস নিয়ে ক্লাস তো পাবা, এমসিকিউ ক্লাস তো পাবাই, লাস্টে পাবা। এখন দেখো এই বেসিক কন্টেন্ট যেটুকু পড়াইছি এগুলো দিয়ে এমসিকিউ সময় একটু বেশি লাগবে, বাট করো, সমস্যা করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।